আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি একটু অপেক্ষা করব, দেখি লাইভে কারা জয়েন করে, তারপরে ক্লাস শুরু করতে যাব। লাইভে এখনও কেউ আসে নাই। লাইভে আসার পরে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। নোটিফিকেশন চলে গেছে অলরেডি। একজনও লাইভে জয়েন করো না এখনও। একজন চলে আসছো। আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হলে অবশ্যই কমেন্টসে তোমরা নিজেদের রোল নামগুলো লিখবা এবং সবটুকু ক্লাসেই থাকবা, অ্যাটেন্ড থাকবা। সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যদি একজন হলেও থাকো। আর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট কারা কারা জয়েন করতেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবা। কিন্তু সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট কে কে দেখতেছো, যথেষ্ট সংখ্যক চলে আসছো। সেকেন্ড ইয়ার আসলে তোমরা অবশ্যই সবটুকু ক্লাস কন্টিনিউ করবা, কেউ যাবে না কিন্তু ক্লাস থেকে। যাক, কেউ সাউন্ড কমেন্ট সম্পর্কে একটু সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টস করে জানাইও। সাউন্ডের বিষয়ে একটু কমেন্টস করো, তাহলে আমি ক্লাস শুরু করতে যাব এখন। আজকে ওই আমাদের অধ্যায় তো সবগুলাই প্রায় একবার রিভাইজ কিন্তু হয়েই যাচ্ছে, শেষের দিকে চলে আসতেছি। মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি অষ্টম অধ্যায়, এটা নিয়ে আজকে আলোচনা করব। এটার উপর অলরেডি 2টা ক্লাস নিয়ে নিয়েছি কিন্তু, কারণ এগুলা কুটিনাটি ভালো করে যদি না জানো ভাইভাতে প্রশ্ন করলে উত্তর দিতে পারো না। ওকে, ঠিক আছে, তাহলে আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমি করাবো ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড। 2018 সালে আমরা জানি 2 ধরনের প্রশ্ন আসছিল। 2018 সালে কয়টা প্রশ্ন আসছিল? 2টা প্রশ্ন। ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, একটু সময় দেওয়া, 20 মিনিট সময়ের মধ্যে ক্লাসটা শেষ করে দিব। সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তোমাদের প্রতি আমার জোর রিকোয়েস্ট থাকবে, তোমরা একজনও ক্লাস থেকে যাইবা না, সবটুকু ভিডিও কন্টিনিউ করবা। আর বাকি যারা আছে তোমরা ইচ্ছা করলে দেখতে পারো, না হয় যেতে পারো, সমস্যা নাই। কিন্তু সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট পাওয়া যায় না সহজে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বেশি পাওয়া যায়, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট পাওয়া যায় না। এই 8 জন আছে যারা সবটুকু সবাই দেখতে পারো, কমার্স ব্যাকগ্রাউন্ড হলে দেখতে পারো, কেউ যাবে না। আমি শুরু করি তাহলে প্রশ্নটা। মলয় লিমিটেডের, আর এই 2018 সালে 2টা প্রশ্ন, 4টা বোর্ডে এক ধরনের প্রশ্ন, বাকি 4টা বোর্ডে অন্য ধরনের প্রশ্ন। 18 সালে মাত্র 2টা বোর্ড প্রশ্ন ছিল। মলয় লিমিটেড সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হলে একটু কমেন্টস করে লিখে রাখবা। হ্যাঁ, দেখবো কে কে সেকেন্ড ইয়ারে কারা কারা আসো, ক্লাস কে কে করো। ভাইভাতে প্রশ্ন করলে আনসার করতে পারো না, ক্লাস করবো না, আনসার করবা কি করি তাহলে? এত অমনোযোগ থাকলে হবে না, একটু সময়ের গুরুত্ব দিতে হবে কিন্তু। বারবার তোমাদের নোটিফাই করা হচ্ছে, বারবার বলা হচ্ছে একটু সিরিয়াস হওয়ার জন্য। যাই হোক, আমি প্রশ্নটা পড়ি, সবাই একটু গুরুত্ব সহকারে দেখে নিবা। মলয় লিমিটেডে মার্চ মাসের মজুত পণ্য এবং কারখানা ইস্যুকরণের উদ্দেশ্যে কৃত মানে ক্রয়কৃত ও ইস্যুকৃত মালের মধ্যে নিম্ন তথ্য উপস্থাপন করা হলো। দেখো প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল? প্রারম্ভিক মজুত পণ্য 400 একক 9 টাকা করে, ক্রয় করা হলো 800 একক 10 টাকা করে, ইস্যু করা হলো 800 একক। মূল্য কিন্তু নাই, মূল্য প্রয়োজন নাই, থাকলেও লিখতাম না। ক্রয় করছি আবার 1200 একক 12 টাকা করে। সরবরাহকারীকে ফেরত, সরবরাহকারী মানে যে সরবরাহ করছিল, আমি তাহলে ক্রয় করছিলাম। সরবরাহকারীকে ফেরত মানে এটা বহি ফেরত, মানে ক্রয় ফেরত, এটা ইস্যু করে লিখতে হবে। ইস্যু করলাম কত? 800 একক। কারখানা হতে ফেরত, তার মানে আগে কারখানা ইস্যু করা হয়েছিল, এখন কারখানা থেকে আবার ফেরত আসছে, সেটারে বলা হয় বিক্রয় ফেরত। এটা ইস্যুর গ্রহণের করে, আগমনের করে লিখতে হবে। আর ঘাটতি এটা ইস্যুর করে লিখতে হবে। প্রথম প্রশ্ন করছিল মলয় লিমিটেড মার্চ মাসের মোট ক্রয় নির্ণয় করো। ভারযুক্ত গড় পদ্ধতি আর একটা ফিফো পদ্ধতি, এই 3টা প্রশ্নের সৃজনশীল আজকে করাবো। তারপরে সবটুকু ক্লাস করার পরে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তো আশা করি একজনও মনে আসে নাই, ওরা তো লিখতো, একজন আসলেও লিখতো। অন্য স্টুডেন্ট যারা আসো দেখতে থাকো, সমস্যা নাই। একটা বাড়ির কাজ দিব, কাজটা করে রাখবো। তো প্রশ্ন তো আশা করি পড়া হয়ে গেছে। প্রথম প্রশ্ন, মলয় লিমিটেডের মার্চ মাসের মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমি মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করার সময় ক্রয় করছি কয় তারিখ? 2 তারিখ, 2বার ক্রয় করা হলো। মোট ক্রয় বলছি যেহেতু, মলয় লিমিটেডের ক্রয়ের পরিমাণ নির্ণয় লিখবো, তারিখ লিখবো, বিবরণ লিখবো, একক দর টাকা। 2017 সাল মার্চের 4 তারিখ ক্রয় করা হলো 800 একক 10 টাকা করে, 8000 টাকা। আবার মার্চের 16 তারিখ ক্রয় করা হলো 1200 একক 12 টাকা করে, 14,400 টাকা। মোট ক্রয় করলাম 2000 একক এবং মোট টাকার পরিমাণ 22,400 টাকা। তারপরে বলছিল ভারযুক্ত গড় পদ্ধতিতে, ভারযুক্ত গড় পদ্ধতিতে কি করার জন্য? মাল খতিয়ান করার জন্য। সেটাও আমি একটু লিখে রাখছি, বাকি সবটুকু মলয় লিমিটেড কোম্পানির নাম লিখবা, সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনঃপরমাইশ মাত্রা এই পাশে। আর মালের বিবরণ কোড নং, ভিন নং। মলয় লিমিটেড মাল খতিয়ান হিসাব ভারযুক্ত গড় পদ্ধতি। ভারযুক্ত গড় পদ্ধতি
গড় করা সিস্টেমটা তারিখ বিবরণ, আগমন নির্গমন, আগমন মানে ইস্যু করা, নির্গমন মানে আগমন মানে ক্রয় করা গ্রহণ করা, নির্গমন মানে ইস্যু করা মানে বিক্রয় করা, আর উদ্ধৃত যা আছে লাস্টে। এবার প্রারম্ভিক ছিল 400 একক 10 টাকা করে 4000 টাকা। 4 তারিখে আবার ক্রয় করলাম 800 একক 10 টাকা করে 8000 টাকা। বারযুক্ত গড় পদ্ধতিতে টাকায় টাকায় যোগ হবে, ইউনিটে ইউনিটে যোগ হবে। আগে ছিল 400 একক, কিনলাম 800 একক, হইল 1200 একক। এবার আগে ছিল 4000 টাকা, নতুন কিনলাম 8000 টাকা, মোট 12000 টাকা। প্রশ্ন হইতে পারে যে এই যে এককটা আসলো 9.667 এটা কোত্থেকে আসলো? এই 12000 টাকাকে 1200 দ্বারা ভাগ করলে এই রেটটা চলে আসে। 10 তারিখে আবার ইস্যু করা হলো 800 একক, 1200 থেকে 800 রেট কিন্তু এই রেটটাই বসবে, এই রেটটাই বসবে এই জায়গায়, এবং এইটার সাথে এটা গুণ করলে এই টাকাটা আসবে। এবার 1200 একক থেকে 800 একক চলে গেলে 400 একক থাকবে। 12000 টাকা থেকে 7734 টাকা চলে গেলে 3866 টাকা থাকবে। এই 3866 টাকাকে 400 একক দ্বারা ভাগ করলে 9.665 চলে আসবে, এই রেটটা আবার চলে আসবে। আবার 16 তারিখ ক্রয় করলাম 1200 একক 12 টাকা করে 14400 টাকা। আগে ছিল 400 আর কিনলাম 1200, হইল কিন্তু 1600। আগের টাকা 3866, নতুন টাকা হলো আবার 14400, দুইটা যোগ করলে 18266। এই 18266কে 1600 একক দ্বারা ভাগ করলে টাকা আসবে কত? এই টাকাকে এই রেট দ্বারা ভাগ করলে, এই 1600 একক দ্বারা ভাগ করলে রেটটা হবে 11.416। তারপরে আবার যখন আমি 19 তারিখ বিক্রি করব, কয়শো একক? 200 একক। প্রশ্ন করা হলো 200 একক সরবরাহকারীকে ফেরত দেওয়া হলো, সরবরাহকারীকে ফেরত দেওয়া হলো। আমি যার কাছ থেকে কিনছিলাম 1200 একক 12 টাকা করি, তাহলে আমি ফেরত দেওয়ার সময় কিন্তু আবার কি করতে হবে? এই মূল্যে আমার টাকাটা বাদ দিতে হবে। তো 1200 গুণ 24, 2400 টাকা চলে যাবে। 2400 টাকা চলে গেলে আমার টাকা ছিল, ইউনিট ছিল আগে 1600, এখন থাকবে কত? 1400 একক। আগের টাকা ছিল কত? 18,266 টাকা, এবার চলে গেল 2400, আর অবশিষ্ট টাকা আছে 15,866 টাকা। 15,866 টাকাকে ভাগ করবো কত দিয়া? 1400 দিয়া। এই রেটটা অনেক সময় কিন্তু প্রশ্ন করা হইতে পারে যে এই রেটটা আসলো কি করে? 11.3.3 আসছে। হ্যাঁ, তারপরে 19 তারিখের পরে কি ছিল? আবার 19 তারিখের পরে 25 তারিখ ইস্যু করা হলো। 25 তারিখ কি করা হলো? আবার ইস্যু করা হলো। ইস্যু করছি কয়শো একক? ইস্যু করা হলো 800 একক। তাহলে আমি 800 একক লিখবো এই করে। রেট কোনটা দিব? এই যে রেটটা মনে রাখতে হবে কিন্তু 11 কত 333 লিখবো। এই 800 সাথে 11.33 কি করব? গুণ করব। গুণ করলে আমাদের টোটাল টাকার পরিমাণ দাঁড়াবে 9066 টাকা। 1400 থেকে 800 চলে গেলে থাকবে 600 একক, আর টাকা ছিল 15,866 টাকা থেকে 9066 টাকা চলে গেলে টাকা থাকবে 6800। এই 6800কে 600 দ্বারা আবার ভাগ করতে হবে, রেটটা দাঁড়াবে সেম 11.333। এতটুকু বুঝতে পারো না এমন মনে হয় কেউ নাই, এতটুকু ক্লিয়ার। 25 তারিখের পরে আবার 28 তারিখ। 28 তারিখ কি করা হলো? কারখানা হতে ফেরত। কারখানা হতে ফেরত মানে আগে আমি ইস্যু করছিলাম, এবার আবার ফেরত আসছে। কয়শো একক? 200 একক। রেট তো এই যে রিসেন্টলি যে রেটটা সেটাই দিব, 11 কত 333, এবং এটার সাথে এটা আবার গুণ করতে হবে। 2267 টাকা। তাহলে আমার আগের একক ছিল 200, 600 কি আসলো আবার 200, হইলো কত 800 একক। আগের টাকার সাথে এই টাকা এবার যোগ করতে হবে। 6800 টাকার সাথে টাকাটা যোগ করলে হবে 9067 টাকা। 9000
এই ৯,৭৬০কে ভাগ করতে হবে, ৯,৭৬০কে ভাগ করতে হবে ৮০০ দ্বারা। 11.334। এবার শেষ তারিখে কি করা হলো, আবার ঘাটতি শো করছি। 31 তারিখে মালের ঘাটতি আছে, গোডাউনে যে পরিমাণ মাল দেখছি নাই কত 200 একক ঘাটতি। ঘাটতি হলে ইস্যুর করে লিখতে হয়। আর রেট কত, এই যে 11 এই রেটেই বসাবো, 3, 3 এবং 4, এটার সাথে এটা আবার গুণ করো। 2,267 টাকা থাকবে কত, 600 একক। আর টাকা কত ছিল, 9,067 টাকা থেকে 2,267 টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 6,800 টাকা। এটাই সমাপনী মজুত পণ্য। আর রেটটা বসাবে 600 দ্বারা ভাগ করো। বারযুক্ত গড় কমপ্লিট হয়ে গেছে অলরেডি, বারযুক্ত গড় কিন্তু কমপ্লিট। কারো যদি কোশ্চেন থাকে লিখে রাখতে পারো। তারপরের প্রশ্ন ছিল ফিফু পদ্ধতি। ফিফু পদ্ধতিটা করা হয় নাই, আমি একটু এই জায়গায় দেখা দিই। সেম প্যাটার্নের অঙ্ক তো, সমস্যা নাই তোমাদের। ফিফু পদ্ধতি, ফিফু পদ্ধতি তো নাম তো লিখবাই, সেম প্যাটার্ন উপরে তো সবটুকু মেনটেন করবা। পরিমাণ দর টাকা এগুলো লিখবা। প্রারম্ভিক মজুত পণ্য ছিল 400 একক, 9 টাকা করে। 400 একক 9 টাকা করে 3600 টাকা। 400 একক 9 টাকা করে 3600 টাকা প্রারম্ভিক। তারপরে ক্রয় করা হলো 800 একক 10 টাকা করে 8,000, আগের মতন। ক্রয়ের মধ্যে কোনো সমস্যা নাই, ফিফু বলো লিফু বলো ভারযুক্ত করে ক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। 8,000 টাকা। এই ক্ষেত্রে কি করা যাবে না, আগের ক্ষেত্রে যেমন যোগ করে দিচ্ছে এই ক্ষেত্রে যোগ করা যাবে না। আগের 400 লিখতে হবে, 9 টাকা করে 3600, নতুন করে যে 800 কিনলাম সেটা নিচে আবার ইনপুট দিতে হবে। 800 10 টাকা করে 8,000 টাকা। 10 তারিখে আবার ইস্যু করা হলো কয়শো, 10 তারিখে ইস্যু করা হলো, 10 তারিখে হ্যাঁ ইস্যু করা হলো 800। 10 তারিখে ইস্যু করা হয়েছে 800। এই আইডা লিখতে, বইয়ের মধ্যে লিখতে ভুল করছে, এটা ইস্যুর করে হবে। এই জায়গায় 400 হবে। প্রথম থেকে 400 টাকা, 400 একক বিক্রি করো, 9 টাকা করে 3600 টাকা চলে যাবে। তারপরে আবার 800 থেকে 400 নিতে হবে। সেই 400 দাম ছিল, সেই 400 দাম হয়েছে তোমার 10 টাকা করে, 4,000 টাকা। এটা এই ঘরে হবে না, লিখতে ভুল করছে, হবে ইস্যুর করে। 400 একক থাকবে 10 টাকা করে, 4,000। 16 তারিখে আবার ক্রয় করা হলো 1200 একক 12 টাকা করে, 14,400। আগে 400 লিখতে হবে, তারপরে 1200 নিচে লিখতে হবে। 1200 12 টাকা করে 14,400। ফেরত প্রদান মানে বহি ফেরত 200 একক 12 টাকা করে, 200 একক 12 টাকা করে 2,400 টাকা। তাহলে ফেরত দিছি আমার এই যে পণ্যটা আমি কিনে আনলাম, যে 1200 একক কিনছি, রিসেন্টলিটাই ফেরত দিছি ধরে নিতে হবে। এই 1200 থেকে 200 চলে গেলে 1000 থাকবে, 1000 12 করে 12,000 টাকা হবে। ইস্যু করলাম আবার 25 তারিখে 800 একক। তাহলে আগের 400 বিক্রি করতে হবে 10 টাকা করে, এই 1000 থেকে আবার 400 12 টাকা করে 4800 টাকা। এই 600 একক থাকবে 12 টাকা করে 7,200 টাকা। কারখানা হতে ফেরত লেটের যে বিক্রয়টা সেটা আসলো 200 গুণ 12 2,400 টাকা। তাহলে আমার 600 সাথে 200 যোগ করলে 800 হয়ে যাবে। 800 এবং 12 8,000 9,600 টাকা। সর্বশেষ ঘাটতি ছিল 200 12 টাকা করে 2,400। 800 থেকে 200 গেলে 600 থাকবে এবং টাকার পরিমাণ 7,200। 9,600 থেকে 2,400 টাকা বাদ দিতে হবে। এই ছিল অঙ্কটা। তো স্টুডেন্ট যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, যদি ভিডিওটা কোনো সময় এসে দেখো তাহলে তোমাদের জন্য একটা কাজ থাকবে, একটা বাড়ির কাজ দেই। ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019, এটা তোমাদের HW।
এই অঙ্কটা করে আমাকে অবশ্যই মেসেঞ্জারে অথবা কমেন্ট বক্সে তোমরা লিখে দিলে হবে। কারো কোনো সমস্যা হলে এখন বলতে পারো। আস্তে ধীরে ক্লাসগুলো কন্টিনিউ করা হচ্ছে, সময় নিয়ে করা হচ্ছে। কারো প্রশ্ন হলে কিন্তু উত্তর দেওয়া যায়, কিন্তু কেউ প্রশ্নও করো না, উত্তরও দেওয়ার সুযোগ নাই তোমাদের, যেহেতু জানার আগ্রহ নাই। ভাইভাতে প্রশ্ন করলে আনসার করতে পারো না, কিছু জেনে শুনে করো, একটা সার্টিফিকেট অর্জন করবা, মিনিমাম নলেজ তো গ্যাদার করতে হবে। কতবার বলা হলো তোমাদেরকে একটু পড়াশোনা করো, দেন পাস নিয়ে টেনশন থাকবে না, অ্যাকাউন্টটিকে পাশে টেনশন করার প্রয়োজন নাই, A+ পাওয়া নিয়ে টেনশন করতে পারো। অথচ তোমরা কিছুই পারো না, পাস নিয়ে কী করবা, পড়াশোনা না করে পাশের টেনশনে ব্যস্ত থাকো। যাই হোক, তাহলে এইটা তোমাদের বাড়ির কাজ দিলাম, দেখবো কে কে এই বাড়ির কাজটা জমা দেয়। আর যারা কাজটা করবে আশা করি তারাই ভিডিওটা হয়তো দেখছে, শেষে যেহেতু আইসা ঘোষণা দিয়েছি, দেখা যাবে তাহলে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমাদের মনোযোগের অবস্থা কী। তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আজকের মতন রেখে দিলাম। ফার্স্ট ইয়ার যারা আছে তোমাদের কিন্তু আবার বিকাল 3টায় লাইভ ক্লাস হবে।